কিন্তু চিরদিনের উল্টোপাল্টা সুবর্ণ কি সেদিন উল্টো কথা বলেছিল, না ওই কোটি কল্পকালের কথাটাই একবার উচ্চারণ করেছিল? কে জানে। তারপর তো আবার দেখা যাচ্ছে সুবর্ণলতা দুঃসহ স্পর্ধায় তার 16 বৎসরের আইবুড়ো মেয়েকে বলছে, সুনির্মলকে একবার ডেকে দে তো। যে ছেলেটা নাকি 22 বছরের। প্রবোধের নিজেরা সাহস হয়নি, এবার ছেলেটাকে এসে ধরেছিল। কিন্তু ছেলে মুখের ভঙ্গিতে একটা তাচ্ছিল্যের পরাকাষ্ঠা দেখিয়ে মুখের ওপর জবাব দিল, আমার দ্বারা হবে টবে না। আমার কি দরকার? যে যার নিজের ছাগল লেজে কাটবে, আমি বাধা দেবার কে? তা ও যদি পাগল হয় সবাইকে তাই হতে হবে? হবে। পাগলের কবজির মধ্যে থাকতে হলেই হবে, তাই? ঠিক আছে, আমি পরিমলবাবুকেই বলছি গিয়ে। কি বললেন? আগে বলতো না, ইদানিং বাপকে আপনি বলছে ভানু। বলবো আবার কি? প্রবোধ ক্রুদ্ধ গলায় বলে, বলবো তোমার ওই জোয়ান ছেলে এসে এসে আর আমার ওই ধাড়ি গিন্নি মেয়েকে পড়াতে হবে না। পরিমলবাবু যদি বলেন, নিজের মেয়েকে না সামলে আমায় বলতে এসেছো কেন? কথাটা প্রণিধানযোগ্য, তাই প্রবোধ গুম হয়ে যায়। তারপর আবার বলে ওঠে, ঠিক আছে, ছেলেটাকে শাসিয়ে দিচ্ছি। ভানু যেন একটা মজা দেখছে, এইভাবে বলে, দিতে পারেন, তবে সেখানেও অপমানিত হবার ভয় আছে। এই যুগের ছেলে, ওদের গুরুলঘু জ্ঞানটা তো ঠিক আপনার হিসেব মতো নয়। প্রবোধের একটা কথা মুখে এসেছিল, সামনে নিয়ে বলে, তবে ওই হারামজাদা মেয়েটাকেই শায়েস্তা করবো আমি? রস্যু সুনির্মলতার কাছে পড়া করছেন, পড়ে আমার গোষ্ঠীর মাথা উদ্ধার করবেন? কি করব? শাখের করাতের নিচে পড়ে আছি আমি। নিজের সংসারেই চোর। তা নইলে কি হতো তার বলে না, চলে যায়। ভানু কেমন একটা ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি ফুটে ওঠে সেই দৃষ্টিতে? মানুষটা কি অপদার্থ? যাক, ভানু দৃষ্টিতে কিছু গেল এলো না। সুনির্মলের ওই বকুলকে পড়াতে আসা নিয়ে সংসারে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি করলেন প্রবোধচন্দ্র, এবং পদার্থের পরাকাষ্ঠা দেখিয়ে সেটি বন্ধ করতেও সমর্থ হলেন। কে জানে কি কলকাঠি নাড়লেন। পরিমলবাবুর স্ত্রী দীর্ঘদিন পরে এ বাড়িতে এলেন এবং আগুনের সেই চিরন্তন উদাহরণটি নতুন করে আর একবার স্মরণ করিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, বুঝতাম যদি মেয়েকে ঘোষাল বামুনের ঘরে দিতে। শুধু শুধু কেন আমার ছেলেটাকে চঞ্চল করা ভাই? একেই তো ছোট থেকে। সুবর্ণ সহসা প্রতিবেশিনীর একটা হাত চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নেবেন আপনি বকুলকে? ভদ্রমহিলা হাত ছাড়িয়ে নিয়ে বলেন, আমি নিতে চাইলেই কি বকুলের বাবা দেবেন? তুমি না হয় আলাভোলা মানুষ, অত ধরবে না। তোমার ছেলেরা, তোমার কর্তা। না ভাই, গৃহবিচ্ছেদ বাধাতে চাই না আমি। মেয়ে পাহাড় হয়ে উঠেছে, বিয়ে দিয়ে ফেলো। আর পড়িয়ে কি হবে? চাকরি করতে তো পারবে না। মনে কিছু করো না ভাই। শুনি আর আসবে না। এরপরও কি সুবর্ণ বলবে, হ্যাঁ তাকে আসতে হবে? তা বলা সম্ভব নয়। তবু সেই সুনির্মলকে ধরেই অসম্ভবকে সম্ভব করেছিল সুবর্ণ। মাইনে করা মাস্টার ঢুকিয়েছিল বাড়িতে 16 বৎসরের মেয়ের জন্য। বৃদ্ধ ভদ্রলোক, কোনো এক সরকারি স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন টিউশনি করে চালাচ্ছেন।
চুক্তিপত্রে সই করে ছাত্রছাত্রীকে তালিম দেন। অনেক মেয়েই তো প্রাইভেট পড়ে পরীক্ষা দিচ্ছে আজকাল। বকুলের জ্যাঠামশাইয়ের চাইতে বয়স বেশি। এ মাস্টারকে নিয়ে আর কিছু বলবার আছে? রাস্তায় দেখার সুযোগ ক্রমশই কমছে। বাড়িতে আসার পাটটাও এই একটা ক্লেদাক্ত আলোড়নে প্রায় বন্ধ হয়ে গেছে। তবু একসময় দেখা হলো। মৃদু হাসল বকুল। কি সুনির্মলদা, পেয়েছ খুঁজে নিশ্চিন্ত নিরাপত্তা? টাকা মাথা, কুঁজো পিঠ। সুনির্মল এদিক ওদিক তাকিয়ে টুক করে ওর মাথায় একটা টোকা মেরে বলে, পেলাম। ওদের জন্যে না হোক, আমার নিজের নিরাপত্তার জন্যেই খুঁজতে হলো। তোমাদের বাড়িটা তো আমাদের বাড়ি থেকে এক তিলও অগ্রসর নয়। সাহস করেছিলে কি করে তাই ভাবছি। হয়েছ তো এবার জব্দ। জব্দ আবার কি, ভারী ফাজিল হয়েছিস বলে চলে যায় তাড়াতাড়ি। তা জব্দ সে সত্যিই হয়নি, আগে থেকেই আটঘাট বেঁধেছিল। সুবর্ণলতা যখন প্রস্তাব করেছিল তখন সুনির্মল বিপুল পুলক গোপন রেখে, আচ্ছা আসবো সময় করে, এই আহ্লাদে নভেল পড়াটা একটু কমাস বলে চলে গেলেও বাড়ি গিয়ে মার কাছে বলেছিল, এই এক হলো ঝঞ্ঝাট। এমন সব অন্যায় অনুরোধ করে বসে মানুষ। ও বাড়ির খুড়িমা ডেকে ডুকে অনুরোধ করে বসলেন কি জানো, রোজ গিয়ে ওই মেয়েটাকে পড়াতে হবে। বলা বাহুল্য, সুনির্মলের মা এতে পুলকিত হলেন না, ক্রুদ্ধই হলেন। বললেন, তার মানে? মানে আর কি, ঘষ্টাচ্ছে তো এখনো 3rd ক্লাসে, অথচ বুদ্ধি শুদ্ধি আছে মন্দ নয়। তাই বাসনা গড়িয়ে পিটিয়ে সামনের বছরই প্রাইভেট পাস দেওয়াবেন। পাস দেওয়াবেন? মেয়েকে পাস দিয়ে কি চতুর্বর্গ হবে শুনি? তা কে জানে বাবা, বললেন। কথা এড়াবো কি করে? কথা এড়াবো কি করে? চমৎকার। কেন? বলতেই তো পারতিস, আমার এখন MA ক্লাসের পড়া। বলেছিলাম, বললেন একটু সময় টময় করে মুখের উপর না করা যায়। পরিমল গৃহিণীও এটা স্বীকার করেন। তাই শেষতক বলেছিলেন, বেশ, পড়াও তো ওর মার সামনে বসে পড়াবে। তাই চলছিল। এটাই জানতেন পরিমল গিন্নি, কিন্তু জল অনেক দূর গড়াল। অতএব রঙ্গমঞ্চ থেকে বিদায় নিতে হলো তাকে। 62 বছরের গণেশবাবুকে আসন ছেড়ে দিয়ে। গণেশবাবু সম্পর্কে কি আর আপত্তি তুলবে সুবর্ণর সনাতনী সংসার? এদিকে তো চতুর্দিক থেকেই রকম রকম খবর আসছে ঝপাঝপ। সুরাজের ছোট ছেলে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়ে মেম বিয়ে করে এনেছে। সুরাজ সেই ছোট বউকে সমাদরে ঘরে তুলেছে। বউ ছেলের জন্যে আলাদা বাবুর্চি ঢুকেছে বাড়িতে। এদিকে সুবালা যে সুবালা, সেও নাকি একটা মেয়েকে বারীন্দ্র বামুনের ঘরে বিয়ে দিয়ে বসেছে। আর অমূল্য বলেছে, ঠিক আছে বাবা, আমায় সবাই যদি জাতে ঠেলে তো বাকি যে কটা পড়ে আছে ওই বারিন্দর টারিন্দর দেখেই দিয়ে দেব। এদিকে 19 বছর বয়স থেকে হবিষ্যে গেলে আর সূচিবাই করে করে যে মল্লিকার জন্মের শোধ আমার সাধ্যাত, হাতে পায়ে হাজা, সেই মল্লিকার নিজের খুড়শ্বশুর ব্রহ্মধর্ম না নিয়েও বিধবা মেয়ের বিয়ে দিলেন। আত্মীয়রা বলুক, ব্রহ্ম করুক পতিত, অগ্নিনারায়ণ সাক্ষী করেই হল সে বিয়ে। তাছাড়া হরদমিত পথে ঘাটে মেয়ে দেখা যাচ্ছে, ট্রাম গাড়িতেই যে উঠে বসছে। মেয়ে স্কুলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেয়ে মাস্টারনিও বাড়ছে। এই বন্যার মুখে মাস্টার নিয়ে খুঁতখুত করে আর কি হবে? তবু শেষ চেষ্টা করছিল প্রবোধ, আমার অত পয়সা নেই,
বলে। সুবর্ণ সংক্ষেপে বলেছে, তোমায় দিতে হবে না। তারপর ঈশ্বর জানেন সুবর্ণ কাকে দিয়ে দুখানা গয়না বিক্রি করে ফেলেছে। কে জানে গিরি তাতিনি এই কাজে সহায় হয়েছে কি না। বউদের তো তাই বিশ্বাস, নইলে আজকাল এত আসে কেন? আচ্ছা, প্রবোধিবা নিজে কি করছে? এত বড় আইবুড়ো মেয়ে নিয়ে বসে আছে না? কারণ কারণ ঘরে ঘরে বড় বড় মেয়ে রয়েছে পড়ে, সেই সাহস? হ্যাঁ, চলছিল গিরির আনাগোনা। মাঝে মাঝে কাপড়ের বোঁচকা নামিয়ে পা ছড়িয়ে বসে জল খেতে দেখা যায় তাকে এ বাড়িতে। পান চাইতে দেখা যায়। কাপড় না গোছিয়েও চলে যাচ্ছে, আবার আসছে। গিরি এখনও যেমনটি ছিল ঠিক তেমনটিই আছে। সুবর্ণলতার চেহারায় কত ভাঙচুর হল, সুবর্ণলতার স্বাস্থ্যে কতই ক্ষয় ধরল। গিরি অটুট অক্ষয়। শুধু কাপড়ের মোটের মাপটা একটু ছোট হয়েছে তার ইদানিং। তা সে বেশি বইতে পারে না বলে, না বেশি গছাতে পারে না বলে, তা কে জানে। আজকাল যেন লোকের তাঁতিনির কাছে কাপড় কেনার থেকে দোকানের ওপরেই বেশি ঝোঁক। তাই গিরি আর মোটা আট পৌড়ে বোঝা বেশি বয়ে বেড়ায় না। বাছায় বাছায় জড়ি পেরে শান্তিপুরি মিহি মিহি ফরাসটাঙ্গার আধুনিক ধরনের পাড়ের দু চারখানি শাড়ি এই নিয়েই বেরোয়। আর এসেই বলে, শাহবাজারের রাজবাড়িতে দিয়ে এলাম 1 কুড়ি শাড়ি, ও তোর পাড়ার রাজাদের বেয়াই বাড়িতে দিয়ে এলাম 1 কুড়ি 7খানা শাড়ি, নাটোরের মহারানীর বাপের বাড়িতে 2 কুড়ি শাড়ির বরাত আছে, যেতে হবে সেখানে। রাজবাড়ি ছাড়া কথা নেই আজকাল গিরির মুখে। দিনগত হয়ে আসবার আভাস যত স্পষ্ট হয়ে উঠছে, ততই কি শুধু প্রচারের জোরে প্রতিষ্ঠা বজায় রাখবার চেষ্টা গিরির? ঘটকালি তো গেছেই, এ ব্যবসাটাও যেন গেলই, কিন্তু ঘটকালি কি একেবারেই গেছে? এ বাড়িতে তবে আজকাল কোন কাজে আনাগোনা তার? হ্যাঁ, সেই পুরনো ব্যবসাটাই আবার ঝালাতে বসেছে গিরি। সুবর্ণলতার সেজ ছেলে মানুর জন্যে একটি কন্যের সন্ধান এনেছে। মানুর বিয়ের বয়স আগেই হয়েছিল। বছরের আড়াআড়ি পিঠোপিঠি ভাই তো ওরা, ভানু কানু মানু। তবে মানুকৃতি হয়ে বিদেশে চাকুরি করতে চলে যাওয়ার দরুন বিয়েটা পিছিয়ে গেছে। আর হয়তোবা সুবর্ণলতার অনাগ্রহেও গেছে। নচেত মেয়ের বাপেদের তো মেয়ে নিয়ে ধরাধরির কামাই নেই। সুবর্ণলতা বলে, ছেলে ছুটিতে বাড়ি আসুক, তখন কথা হবে। আজকাল ছেলেদের নিজের চোখে দেখে নেওয়া রেওয়াজ হয়েছে। ইচ্ছে করেই ছেলেকে এই বেহায়াপনা শিক্ষা দেবার ব্যাপারে বাড়ির কারুরই অনুমোদন নেই। যে দম্পতিগুলোর না দেখে বিয়ে হয়েছে তারা সরবে বলে, কেন বাবা, আমরা কি ঘর করছি না? তবুও সুবর্ণ বলে, তা হোক, যে কালই যা ধর্ম। ওই বলে বলে তো ছেলেটাকে বিদেশ যাত্রায় প্ররোচিত করল সুবর্ণই। এই যে ছেলেটা ঘর বাড়ি ছেড়ে দিল্লিতে পড়ে আছে, তাতে কি খুব সুখ হচ্ছে তোমার? প্রবোধ কি আপত্তি করেনি, বলেনি কি এ বংশের কেউ কখনো ভাত ভাত করে দেশ ছাড়া হয়নি? সুবর্ণ বলেছে, কখনো হয়নি বলে কখনো হবে না? তোমার ঠাকুরদা ঠাকুরদারা কখনো গায়ে কাটা কাপড় তোলেননি, পায়ে চামড়ার জুতো ঠেকাননি? তুমি মানছ সেসব নিয়ম? নিয়ম জিনিসটা কি হিমালয় পাহাড় যে সে নড়বে না? অতএব মানু দিল্লিতে চলে গিয়েছিল। ছুটি ছাটায় যখন আসে মানুকে আর একবারই ছেলের মতো লাগে।
বেআন্দাজি, বেপরোয়া আর শৌখিন তো ছিলই চিরকাল। এদের এই সনাতনী বাড়ির প্রলেপ যেন তার রঞ্জিত রাখতে পারছে না তাকে। সুবর্ণর এটাই যেন আলাদা সুখ। বললে লোকে ছিছি করবে, তবু মাতৃস্নেহের মুখ রাখে না সুবর্ণলতা। মানু বরাবর বাইরে থাকুক, ওখানেই সংসার পাতুক, এই তার একান্ত ইচ্ছে। তা সম্প্রতি মানুষ চিঠি পড়ে মনে হয় যেন ওই সংসার পাতার ইচ্ছেটা উঁকি মারছে। রাঁধুনি ঠাকুরের হাতে যে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, সেটা প্রায়শই জানাচ্ছে। তবু সুবর্ণলতা ঔদাসীন্যের খোলস ত্যাগ করে বিয়ের তোড়জোড় করছিল না। হঠাৎ এই সময় গিরি একটি মেয়ের সন্ধান নিয়ে এসে ধরে বসল। একেবারে নেহাত গরিবের ঘর, অসহায় বিধবার মেয়ে। তবে মেয়ে পরমা সুন্দরী। মেজ বৌমার দয়ার শরীর বলেই গিরি এখানে এসে পড়েছে। গরিবের ঘর, অসহায়া বিধবার মেয়ে, পরমা সুন্দরী, এই তিনটে শব্দ যেন সুবর্ণকে কিঞ্চিত বিচলিত করে এনেছিল। তারপরই গিরি শাড়ির ভাঁজ থেকে কোণের একখানা ফটো বার করলে, বললে, এ ছবি তোমার বেটাকে যদি পাঠিয়ে দাও দিও। মোট কথা, গরিবের কন্যাদায়টা উদ্ধার করতেই হবেই তোমায়। সুবর্ণ ফটোখানা চোখের সামনে তুলে ধরল, আর তন্মুহূর্তেই যেন আত্মসমর্পণ করে বসল। আহা, কি নম্র ভঙ্গি, কি নমনীয় মুখ, কি কোমল চাউনি, অথচ কেমন একটি দীপ্ত লাবণ্য! দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। গিরি এদিকে কথা চালিয়েই যায়। মেয়ের পিসের বুঝি ফটক তোলার শখ, তাই কবে একখানা ফটক তুলেছিল। সেইটুকুই সম্বল, নইলে গরিব বিধবার মেয়ে কে কি করছে? বংশ খুব উঁচু গো, তোমার মামার বাড়ির সঙ্গে কি যেন সুবাদ আছে। আমার মামার বাড়ি? সুবর্ণ যেন চমকে ওঠে। সুবর্ণর আবার মামার বাড়ি কোথায়? এদের এই বাড়িটা ছাড়া সুবর্ণর আর কোথাও কোনো বাড়ি আছে নাকি? মাসির বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, জেঠি খুড়ির বাড়ি, যা সব লোকের থাকে, তাই মামার বাড়ি থাকবে? সুবর্ণ ম্লান হাসির সঙ্গে বলে, আমার আবার মামার বাড়ি? ভূতের আবার জন্মদিন? গিরিও হাসে। আহা, তা উদ্দিস্তারা না করলেও ছিল তো একটা মামার বাড়ি, বই পড়তো না? আমার তো নিজেকে তাই মনে হয়। সুবর্ণ ছবিখানা আবার হাতে তুলে নেয়, দেখে নিরীক্ষণ করে। গিরি আঁচল থেকে গোলের কৌটো বার করে একটি দাঁতের খাঁজে রেখে বলে, তা তুমি খবরাখবর না রাখলেও তেনারা রাখে। এই মেয়ের যে দিদিমা, তার সঙ্গে দেখা হলো। তিনিই বলল, তুমি পাত্তরের মাকে বলো আমি হচ্ছি তার মায়ের জ্ঞাতি পিসি। পিসি ভাইজি আমরা একই বয়সী ছিলাম। গলায় গলায় ভাবছিল, কি যেন ছাই নাম ছিল তোমার মায়ের? বলো তো সেই নাম। কিন্তু কাকে বলছে গিরি? সুবর্ণ যে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে হঠাৎ। তার মায়ের সমবয়সী পিসি গলায় গলায় ভাবছিল, কে সে, কি নাম তার? সুবর্ণ যেন নিথর সমুদ্রে ডুবুরি নামাতে চেষ্টা করে। মার কাছে মার ছোটবেলার গল্প শুনেছিল না? নাম জানো তার? আস্তে বলে। গিরি দেখে অসুখ ধরেছে। গিরি অতএব পান বার করে এবং একটি খেয়ে একটু কালক্ষেপ করে বলে, জানি, নাম তো বললে বুড়ি, তোমার মায়ের পিসি হয় বলল, পুণ্যি পিসি না কি বলল, ওই বললেই বোধ হয় বুঝতে পারবেন। পুণ্যি পিসি, পুণ্যি পিসি! বিস্মৃতির কোন অতল থেকে ভেসে উঠল এ নাম। একখানি উজ্জ্বল হাসি
মুখ থেকে ঝরে পড়তো না এই নামটি। আমি আর পূর্ণি পিসি এই দুটিতেই ছিলাম এক্কেবারে দুষ্টুমির রাজা। একদিন আমি আর পূর্ণি পিসি দুইজনে পাল্লা দিয়ে এমন সাঁতার কাটলাম যে ফিরে এসে সঙ্গে সঙ্গে কাঁথা মুড়ি দিয়ে তেড়ে জ্বর। পূর্ণি পিসি ছিল এদিকে ভারী ভীতু। সুবর্ণ চোখ তুলে বলে, উনি মেয়ের কে হন বললে? দিদিমা গো, খোদ মায়ের মা। অবস্থায় কোথা উঁচু ছিল, ভগবানের মারে পড়ে গেছে সে অবস্থা। সুবর্ণ স্থির গলায় বলে, তুমি এখানে কথা কও গিরি ঠাকুরজি, এই মেয়েই আমি নেব, এই মেয়েই আমি নেব, এ মেয়েই আমি নেব, যেন জবের মন্ত্র। এ ছবির মুখে যেন কি এক শান্তির আশ্বাস পেয়েছে সুবর্ণ। এ ছবির মুখে কি সুবর্ণর মার মুখের আদল আছে? কিন্তু কেন তা থাকতে যাবে? কোন রক্ত কোন দিকে গড়িয়েছে হিসেব আছে তার? কোনো যুক্তি নেই। তবু সুবর্ণর মনে হতে থাকে এই মেয়ের মধ্যে তার মার মাধুরী মাখানো আছে, আছে সুরে সুরে সাদৃশ্য। এই যোগসূত্র কে ধরে দিল? নিশ্চয়ই ভগবান। সুবর্ণ নিজে তো যায়নি খুঁজতে, তবে এ ভগবানের খেলা। সুবর্ণর ভয়ানক শূন্যতার দিকটাই বুঝি পূর্ণতার প্রলেপ দিতে চান তিনি এতদিনে। ছবিখানা মানুর কাছে পাঠিয়ে দিতে হলে হয় স্বামীকে নয় পুত্রদের জানাতে হবে। সুবর্ণ তো আর পার্সেল করতে যাবে না। আগের মতো দিন থাকলে সুনির্মলকেই বলতো, কিন্তু ওই পড়া আর পড়ানো নিয়ে এমন বিশ্রী একটা আবহাওয়া হয়ে গিয়েছে যে তেমন স্বচ্ছন্দে আর ডেকে কাজ বলা যায় না। অথচ এখনই এই ছবির খবরটা বলতে ইচ্ছে হচ্ছে না কাউকে। এ যেন সুবর্ণর গোপন ভারী দামি একটি সম্পত্তি। একখানি মিষ্টি মুখ এত প্রভাবিত করতে পারে মানুষকে। আমি এই মনে মনে একটু হাসি সুবর্ণ। তবে আর ভবিষ্যতে আমার ছেলেকে দোষ দেওয়া চলবে না। সে তো আত্মহারা হয়েই বসবে। ফটো আর পাঠিয়ে কাজ নেই, মূর্ছা যাবে। ফটোটা পাঠালো না সুবর্ণ, এমনি একটা চিঠি লিখল ছেলেকে। তাতে জানালো সে মেয়ে অপছন্দ হবার নয়, দেখলেই বুঝবে মার নজরটি কেমন। এক কথায় বলা যায় পরমা সুন্দরী মেয়ে। তাই আর কাল বিলম্ব না করে কথা দিয়ে দিয়েছি, তুমি পত্রপাঠ ছুটির দরখাস্ত করবে। গরিব বিধবার মেয়ে, বয়স্য হয়েছে, তারা একান্তই ব্যস্ত হয়েছে। আবার এই বাড়ির কর্তাকে বাদ দিয়ে বড় বড় ছেলেদের উপেক্ষা করে কথা দেওয়া, শিক্ষার সুবর্ণর হবে না। তা মাস্টার রাখা আর কলেরা কাণ্ডের পর থেকে সুবর্ণকে যেন সবাই ভয় করতে শুরু করেছে। ভক্তি নয়, ভয়। চৈতন্য হয়ে সমঝে যাওয়া নয়, রাগে গুম হয়ে থাকা। অতএব এই কথা দেওয়া নিয়ে আড়ালে যতই সমালোচনা চলুক, সামনে কেউ কিছু বলে না। তবে সুবর্ণ যদি বলে বসে, গিরির সঙ্গে একবার ওদের বাড়ি যাই না, তাতেও চুপ করে থাকবে মানুষ? বিরক্ত প্রবোধ না বলে পারে না। ওদের বাড়ি যাবে তুমি? ছেলের মা ছুটবে মেয়ের মার পায়ে তেল দিতে। পায়ে তেল দিতে আবার কি? সুবর্ণ বলে, শুনলে তো, বাড়িতে পুরুষ অভিভাবক তেমন নেই, মা আর দিদিমা। তা দিদিমা তো আমার থেকে সম্পর্কে বড়, গুরুজন, যেতে দোষের কি আছে? বলে এ কথা সুবর্ণ, দোষের কিছু দেখে না সে। কিন্তু কেউ যদি কেবলমাত্র নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই দোষগুণ বিচার করে, সেটা তো সংসার শুদ্ধ লোক মানতে পারে না।
সুবর্ণ যদি ছেলের মা হয়েও হ্যাংলার মতো মেয়ের বাড়িতে যায়, তারা তো এ কথাও ভাবতে পারে নির্ঘাত ছেলের কিছু গরজ আছে, নচেত এত গরজ কিসের? কথাটা উড়িয়ে দেবার নয়, বুনোর সংসারী লোকেরা তো এইভাবেই ভাবতে অভ্যস্ত। যেখানেই দেখবে চুলচেরা হিসেবের বাইরে কিছু ঘটছে, সেখানেই ধরে নেবে নিশ্চয়ই কোথাও কোনো গলদ আছে, নচেত এমন বিয়ে হিসাবে কেন? পাত্রপক্ষ সিংহাসনে আসীন থাকবে, পাত্রীপক্ষ জুতোর শুকতালা খোয়াবে, এই নিয়ম। এর বাইরে যেতে চেও না তুমি সুবর্ণ। অতএব যাওয়া হয় না, শুধু সুবর্ণ ভবিষ্যৎ বাংলার ছবিতে মেয়েদের জন্যে মরক প্রার্থনা করে। বাংলাদেশের মেয়েদের ওপর এমন কোনো মরক আসে না গো, যাতে দেশ মেয়ে শূন্যী হয়ে যায়। তখন যদি তোমরা মহানুভব পুরুষ সমাজ কোন সিংহাসনে বসে কৃতদাসী সংগ্রহ করো, এ অহংকার ফুরবে তোমাদের, তোমাদেরই জুতোর শুকতলা খাওয়াতে হবে, এ আমি অভিশাপ দিচ্ছি। নিজ মনে এই ভয়ানক কথা উচ্চারণ করে সুবর্ণ বলে, এ মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান। তবু এই বিয়ে উপলক্ষে আবার যেন ঝেড়ে উঠছে সুবর্ণ। আশ্চর্য, কোথায় লুকোনো আছে তার এই অদম্য প্রাণশক্তি, যে শতবার ভেঙে লুটিয়ে পড়ে পড়েও আবার উঠে খাড়া হয়ে। কতবারই তো মনে হয় এইবার বুঝি ফুরিয়ে গেল সুবর্ণলতা। আবার দেখা যায়, আরে এ যে আবার জীবন্ত মানুষের ভূমিকা নিয়েছে। বকুলের বুড়ো মাস্টার মশাইয়ের সঙ্গে তো দিব্যি কথাবার্তা শুরু করে দিয়ে মেয়ের পড়ার তত্ত্ববার্তা নিচ্ছিল। আবার তাকে ধরেই আলাদা একটা অঙ্কর মাস্টার রাখিয়েছে। বছরের মধ্যেই মেয়েকে এন্ট্রেন্স এক্সামিন দেওয়াবে বলে। ভানু আর ভানুর বউ হাসি আড়ালে বলে, মা তার ছোট কন্যাটিকে গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী না করে ছাড়বেন না। কানু আর কানুর বউ হাসে আর বলে, এ হচ্ছে সেই দাদার বন্ধুর বোনের ওপর আক্রোশ। আর কানুর বউ আর ভানুর বউ বলে, মার দেখছি মন্ত্রের সাধন, শরীর পাতন, মেয়েকে জলপানি না নিয়ে ছাড়বেন না। তবে কিনা কথাই আছে, হিংসেই সব করতে পারে, বাঁজা পুত বিয়োতে নারে। মগজে ঘি থাকলে তবে তো জলপানি। ধরে নেয় নেই ঘি, কিন্তু ওরাই কি পরম পাপে পাপী? সংসার তো এই নিয়মেই চলে, বহির্দৃশ্য নিয়েই তো তার কারবার। কে কি করছে সেটাই দেখে লোকে কেন করছে তা কি অত দেখতে যায়? দেখতে যায় না, তাই নিজের হিসেব অনুযায়ী একটা কারণ নির্ণয় করে নিয়ে সমালোচনার স্রোত বহায়। সুবর্ণর এই ব্যবহারটা হিংসুটে মনের আক্রোশের মতোই তো দেখাচ্ছিল। আবার মানুর বিয়েতে বেশি উৎসাহ দেখলেও নির্ঘাত লোকে বলবে, বেশি রোজগেরে আর দূরে থাকা ছেলে কি না? জগতের রীতি তো, বাইরের জামাই মধুসূদন, ঘরের জামাই মেধো। এ ছেলে বাইরে আছে, নগদ টাকা পাঠাচ্ছে, অতএব মানু দামি ছেলে, তবে দামি বউ হচ্ছে না, এই যা। এ কথা জনে জনে বলছে। চাপা তো গাড়ি ভাড়া করে এসেই বলে গেল, রূপ নিয়ে কি ধুয়ে জল খাবে মা? মেয়ে তো শুনছি ডোমের চুপড়ি ধোয়া। মানুর মতন দামি ছেলেকে তুমি কানাকড়িতে বিগিয়ে দেবে, অথচ আমার পিস শ্বশুর অত সাধ্য সাধনা করলেন, তখন গা করলে না তুমি। উনি মেয়েকে মেয়ের ওজনে সোনা দিতেন, তার উপর খাট বিছানা, আরশি, আলনা, ছেলের সোনার ঘড়ি, ঘড়ির চেন, হীরের আংটি, সোনার বোতাম। সুবর্ণ হঠাৎ খুব জোরে হেসে উঠেছিল, বলেছিল,
তাহলে তো শ্যাকরার দোকানের সঙ্গে বিয়ে দিলে আরও ভালো হয় চাপা। চাপার ওই জমিদার পীর শ্বশুর সম্পর্কে সমীহর শেষ নেই, তাই চাপা রাগ করে উঠে যায়। সুবর্ণ ভাবে, জঞ্জালের বোঝাকে এত বেশি মূল্য দেয় কেন মানুষ? সুবর্ণ ভাবে চাপাটা চিরকেলে মুখ্য। তা হয়তো সত্যি, মুখ্য চাপা মুখ্যর মতোই কথা বলেছে। কিন্তু মানু তো মুখ্য নয়। মানু তো বিদ্যের জোরে 300 টাকা মাইনের চাকরি করছে। সে তবে এমন চিঠি লেখে কেন? মানুর চিঠির ভাষা কৌতুকের, তবে বক্তব্যটা অভিন্ন। সেও বলেছে, এ যুগে রূপের চেয়ে রূপর আদর বেশি। তাছাড়া হাড় দুঃখী বিধবার মেয়ে বিয়ে করে চিরকাল যে তাদের সংসার টানতে হবে তাতে সন্দেহ নাস্তি। কাজ কি বাবা অত ঝামেলায়? বরং নিজেরই এখন নগদ কিছু টাকা হাতে পেলে ভালো হয়। তার একটা ভালো চাকরির সন্ধান পেয়েছে, দিল্লি সিমলের কাজ। ভবিষ্যতের আশা আছে, তবে নগদ 5,000 জমা দিতেই হবে। অতএব এই বিয়েটাকেই তাক করে আছে মানু ওই টাকা সুরাহার ব্যাপারে। তা সে সুরাহার মুখও একটু দেখা যাচ্ছে। বর্তমান অফিসের বড় কর্তার নাকি তাকে জামাই করে ফেলবার দারুণ ইচ্ছে, এবং সেই ইচ্ছের খাতে ওই টাকাটি দিতে পারেন। অবশ্য বিয়ের আনুষঙ্গিক দান সামগ্রী, বরাভরণ, মেয়ের গয়না ইত্যাদি কিছু ঘাটতি হতে পারে, কিন্তু কি লাভ কতগুলো জঞ্জালের স্তূপে? জঞ্জালের স্তূপ। সুবর্ণলতার কথাটাই তো বলেছে তার ছেলে। তবে আর অমন সাপে খাওয়া মতো স্তব্ধ হবার কি আছে সুবর্ণলতার? ছুটি নিয়ে এলো মানু বিয়ে করতে। বড়কর্তার স্ত্রী পুত্র পরিবার সবই কলকাতায়। সত্যিই তারা জঞ্জালটা বেশি দিনের না। তবে ঘটাপটার ত্রুটি হলো না, এ পক্ষেও হলো না। বড়লোকের বাড়ি বিয়ে হচ্ছে বলে মান রক্ষার ব্যাপারে তৎপর হলো মানুর বাপ ভাই। সানাই বাজল 3 দিন ধরে। আলো জ্বলল অনেক। অ্যাসিটিলিন গ্যাসের লাইন চলল বরের সঙ্গে সঙ্গে। এদিকে ছাদ জুড়ে হোগলা ছাওয়া হলো। এটো গেলাস কলাপাতায় ফুটপাত ভর্তি হয়ে গেল। কাকেরা আর কুকুরেরা সমারোহের ভোজ খেয়ে নিশ্চয়ই শতমুখে আশীর্বাদ করল। চাঁপা চন্দন তো কাছের মেয়ে এলোই, দূরের মেয়ে পারুলও এলো। আর মায়ের সঙ্গে প্রথম দেখা হতেই চমকে উঠল সে। এ কি চেহারা হয়েছে মা তোমার? তারপর গল্প প্রসঙ্গে বলল, বেশ করেছ, ওকে লেখাপড়া এগোচ্ছ। বিদ্যেটা করে ফেলতে পারলে তবে তো এই প্রশ্ন তোলা যাবে, মেয়ে মানুষই বা চাকরি করবে না কেন? মেয়ে মানুষই বা চিরকুমারী থাকতে ইচ্ছে করলে সেই ইচ্ছে পূরণ হবে না কেন? বলা যাবে মেয়েদের বিয়ে না হলে জাত যায়, পুরুষের যায় না। এ শাস্ত্রটা গড়ল কে? তারপর বকুলের সঙ্গে একান্তে দেখা হলে হেসে বললে, প্রেমের ব্যাপারে কতদূর এগোলি? বকুল বলল, শেষদি। কেন বাপু? তবু একজনের যদি জীবনে কোনো নতুন ঘটনা ঘটে দেখে বাঁচি। খুব কবিতা লিখছিস বুঝছি আজকাল? বকুল অনেক দিন পরে শেষ দিকে পেয়ে মনের দরজা খুলে যায় যেন তার। কতদিন একটু সরস কথার মুখ দেখেনি, তাই হেসে হেসে বলে, প্রেমের কবিতা? তাই এত পারুল একটু চুপ করে থাকে, তারপর বলে, না, কবিতা আর লিখি না। লিখিস না? মূর্তিমান কাব্যতেই একেবারে নিমগ্ন হয়ে আছিস? তাই আছি। পারুলের মুখে কৃষ্ণপক্ষের জ্যোৎস্নার মতো একটা ম্লান হাসির আভা।
এই শোন সেজদি, বেশি চালাকি করিস না। ইতিমধ্যে কটা খাতা ভরালি দেখব, এনেছিস তো? পারুল উড়িয়ে দেয় সে কথা। তারপর একসময় হেসে বলে ওঠে, প্রেমের কবিতা বড় ভয়ানক বস্তু রে। ও লোক বিশেষকে জল বিছুটি দেয়। প্রেম ব্যতীত প্রেমের কবিতা এ তার বিশ্বাসের বাইরে। বকুল আস্তে বলে, তার মানে উচ্চশিক্ষা জিনিসটা শুধু একটা শার্টকোটের মতো, গায়ের ওপর চড়িয়ে বাহার দেবার। পারুল একটা নিঃশ্বাস ফেলে বলে, কি জানি, সর্বত্রই তাই। না কোথাও কোথাও সেটা অস্থিমজ্জায় গিয়ে মিশে চিত্তকে উচ্চে তোলে। এই সত্যি সেজ জামাইবাবু প্রেমের কবিতা দেখলেই চটে? চটে? উহু, না তো। পারুল হেসেই বলে, চটে না, শুধু বলে গুপ্ত প্রেম না থাকলে এত গভীর প্রেমের কবিতা আসতেই পারে না। পাতায় পাতায় এই যে তুমি আর তোমার জন্যে হাহাকার, তার লক্ষ্যস্থল যে হতভাগা আমি নয় সে তো বুঝতেই পারা যাচ্ছে। তাই প্রেম যখন আইবুড়ো বেলাতে থেকেই গেছে, তখন আর এ হতভাগার গলায় মালা দেওয়া কেন? চমৎকার! কবিরা সব প্রেমে পড়ে পড়ে তবে। থাক বকুল, ও কথা থাক, তোর কথা বল। এতদিনে এখানে কি হলো টলো বল। সে তো মহাভারত। পারুল হাসে। পারুল তার ভেতরের সমস্ত বিক্ষোভকে নিজের মধ্যে সংযত রেখে স্থির থাকবে, এই বুঝি পারুলের পণ। অভিমানের কাছে সব পরমকে বলি দেবে, এই বুঝি ওর জীবন দর্শন। তাই পারুল সব কিছুকে চাপা দিয়ে বলে, তবে তো হাতে সুপুরি হর্তুকি নিয়ে বসতে হয় রে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। তা সে যেভাবেই হোক, এ বিয়েটার উপলক্ষে আমোদ আহ্লাদটা করল খুব। নববিবাহিত মানু একদিন নিজের পয়সা খরচ করে সবাইকে নতুন একটা জিনিস দেখালো, বাংলা বায়োস্কোপ। চন্দন একদিন নতুন বইয়ের ছুতোয় গোষ্ঠীবর্গ সবাইকে নিমন্ত্রণ করল। শুধু সব কিছু আহ্লাদ থেকে বঞ্চিত থাকল সুবর্ণ। সুবর্ণকে আবার ঘুষঘুষে জ্বরে ধরেছে, আর বকুল কোনো আমোদেতে যোগ দেয় না, তার স্বভাবগত কুনমিতে। তবু সুবর্ণর যেন মনে হয় অসুস্থ মা একা বাড়িতে পড়ে থাকবে, এটা অনুমোদন করছে না বলেই বকুলের এতটা কুনমি। নইলে সেজদি পারুলের সঙ্গে তো আছেই হৃদ্যতা। বায়োস্কোপ দেখতে, নিমন্ত্রণ খেতে দুদিনই মায়ের প্রবোধ সবাই বেরিয়ে যায়। সুবর্ণ ঘন্টার পর ঘন্টা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকে, যেন দেওয়ালে কত কি লেখা আছে, পড়ছে সেই সব। সুবর্ণর ছোট ছেলে সুবল কোথায় থাকে বোঝা যায় না, শুধু হঠাৎ এক একবার এসে ঘরের মাঝখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ে আসতে বলে, ওষুধ টষুধ কিছু খাবার ছিল নাকি? নয়তো বলে, বলেছিলে নাকি কিছু? অথবা বলে, খাবার রেখে গেছেন ওরা, জল আছে? তোমার খাবার এত স্পষ্ট করে বলে না, শুধু খাবার। তবু মায়ের জন্যে যে উৎকণ্ঠিত সে, এটা বোঝা যায়। কিন্তু সুবর্ণর ওই ছোট ছেলে যদি এসে বিছানার ধারে বসে পড়ে বলতো, মা তোমার কি বেশি জ্বর এলো নাকি, কিংবা নীরবে কপালে হাতটা রেখে অনুভব করতে চেষ্টা করত উত্তাপের মাত্রাটা কতখানি, হয়তো সুবর্ণ বেঁচে যেত। তা সে করে না, শুধু মার ধারে কাছে কোথায় যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকে। একটু কাশির শব্দ পেলেই দরজার কাছে এসে দাঁড়ায়। হয়তো ওর ইচ্ছে হয় মার বিছানার ধারে বসে মার গায়ে হাত রাখে। অনভ্যাসের বশে পারে না,
তাই শুধু তার চোখে মুখে একটা বিপন্ন উৎকণ্ঠার ভাব ফুটে ওঠে। দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকলেও সুবর্ণ অনুভব করতে পারে সেই মুখচ্ছবি। তবু সুবর্ণও তো বলে না, আয় না সুবল, আমার কাছে এসে একটু বস না। বলে না নয়, বলতে পারে না। সুবর্ণ সমস্ত অন্তরাত্মা বলবার জন্য আকুল হয়ে ওঠে, তবু বোবা হয়ে থাকে বাকযন্ত্র। যেন ক্ষুধিত তৃষ্ণার্ত সুবর্ণর হাতেই মজুদ রয়েছে তার ক্ষুধার খাদ্য, তৃষ্ণার জল, কিন্তু রয়েছে একটা শিল করা বাক্সে, আর সেই শিল ভেঙে ক্ষুধা তৃষ্ণা মেটাবার ক্ষমতা সুবর্ণর নেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।